রাজশাহী বিভাগে গত কয়েক বছর ধরে আমরা দেখতে পাই একটা অস্বাভাবিক তাপমাত্রা। হয়তো আমরা দেখছি যে দেখাচ্ছে 37 ডিগ্রি সেলসিয়াস, কিন্তু ফিলস লাইক দেখা যাচ্ছে যে 40-45 ডিগ্রি সেলসিয়াস এর মতো থাকে। এবং সেখানে পানির তো একটা সমস্যা আছেই। পানি ব্যবহার করা খুব কঠিন হয়ে যায়। এবং রাজশাহী বিভাগের পাশাপাশি আমরা যদি দেখতে পাই যে দক্ষিণ পশ্চিমাঞ্চল বাংলাদেশের, সেখানে আমরা দেখতে পাই যে অস্বাভাবিক একটা তাপমাত্রা, লবণাক্ততা বৃদ্ধি, এবং লবণাক্ততা বৃদ্ধির জন্য সেখানে চাষাবাদের সমস্যা কৃষকদের। যার কারণে আমরা দেখতে পাই সেখানকার মানুষের জীবিকা নির্বাহ অনেক কঠিন হয়ে পড়ছে। এবং তারা অন্যান্য জেলাতে, অন্যান্য বিভাগে কিন্তু তারা নিজের বাসস্থান পরিবর্তন করে ফেলছে। এই কারণগুলো কেন? আমরা কি এটা জানি? এই কারণগুলোর পেছনে একটা বড় কারণ আছে, সেটা হচ্ছে গঙ্গা চুক্তি। অর্থাৎ ভারতের যে গঙ্গা নদী আছে, যেটা বাংলাদেশে প্রবেশ করেছে পদ্মা নামে, সেই গঙ্গা চুক্তি হয়েছিল 1996 সালে 30 বছরের জন্য, যেটা 2026 সালে শেষ হবে। কিন্তু হাস্যকর বিষয় হচ্ছে বাংলাদেশে 2026 সালের পরে বাংলাদেশ কি করবে সেটা নিয়ে খুব একটা রোড ম্যাপ আমরা দেখি না, কিংবা আলোচনাও খুব একটা দেখি না। গঙ্গার যে পানিটা আছে সেটা কিন্তু বাংলাদেশের 15 ভাগ পানির চাহিদা পূরণ করে। এবং বাংলাদেশে যদি আমরা গঙ্গা বেসিন কিংবা বাংলা বেসিন সম্বন্ধে যদি আমরা কথা বলি, বাংলা বেসিনের যে 65% পানি কিন্তু আসে ব্রহ্মপুত্র থেকে, সেটাও ভারত হয়েই আসে। এবং যেটা গঙ্গা, সেখান থেকে 15 ভাগ পানি আসে, এবং সবচেয়ে বেশি পলিমাটির অংশগুলো কিন্তু গঙ্গা থেকে কিন্তু আসে। গঙ্গাতে 1975 সালে যখন শেখ মুজিব ছিলেন, তখন প্রথমত এখানে ট্রায়াল হিসেবে বেশ কিছুদিনের জন্য এপ্রিল মাসে এখানে বেশ কিছু পানি প্রত্যাহার করার প্রথম স্টেপ শুরু হয়। এবং এটা ইস্টাবলিশমেন্ট শুরু হয় 1951 থেকে। কিন্তু তারপর থেকেই পাকিস্তান বারবার, আমাদের যে পশ্চিম পাকিস্তান, বর্তমানে পাকিস্তান, তারা দেখা গেছে সবসময় চিঠি দিছে, 1-2 বছর পর ভারত তার রিপ্লাই দিচ্ছে। সো পাকিস্তান সেখানে কিছু করতে পারেনি। সর্বশেষ আমরা দেখতে পাই যে 1971-এর এইদিকে, 72-এর এইদিকে যখন যুদ্ধ হলো আমাদের, তারপর দেখতে পাচ্ছি আমরা তখন ইন্দিরা গান্ধী একটি চুক্তির দিকে এগোলেন ঠিকই, কিন্তু এই 75-এর সময় শেখ মুজিব সুযোগও দিলেন। কিন্তু প্রবলেমটা, বিপত্তিটা বাঁধলো কোথায়? আমরা হয়তোবা তাদের ওই ট্রায়াল দিতেই মনে হয় ভুল করে ফেললাম। ট্রায়ালটা দিলাম, তারপর থেকেই প্রত্যাহার শুরু হলো কিভাবে? তারা হুগলি নদী দিয়ে তারা কলকাতা পোর্টে নাব্যতা ঠিক রাখার জন্য তারা এই গঙ্গার পানিটা নিয়ে গেল। আমাদের পদ্মার পানি যেখানে আসার কথা ছিল, সেটা সেখান থেকে নিয়ে যাওয়া হলো। কলকাতা বন্দরের নাব্যতা তো ঠিক হলোই না। সেই দিক থেকে আমরা দেখতে পাচ্ছি যে এখন বর্তমানে রাজশাহীর পদ্মা নদীর, আপনারা দেখবেন যে চর জমতেছে। সেই চরে মানুষজন ঘুরতে যাচ্ছে, সেই চরের নদীতে, সেই চরে নৌকা গিয়ে আটকে যাচ্ছে। কিন্তু এটা কি হওয়ার কথা ছিল? আমরা যদি 1948 সাল থেকে দেখি, আমরা কিন্তু 1 লাখ কিউসেক পানি পাইতাম। কিন্তু বর্তমানে আমরা 35,000 কিউসেক পানি পাইতেও আমাদের, যে শুষ্ক মৌসুমে থাকে, 35,000 কিউসেক পানি পেতেও আমাদের হিমশিম খেতে হয়, সেটা পাওয়া যায় না। তো ক্রাইটেরিয়াটা এভাবে দেওয়া যে ভারত সবসময়ই 35,000 কিউসেক পানি পাবে যে কোনো মূল্যেই, কিন্তু বাংলাদেশ তখনই 35,000 কিউসেক পানি পাবে যখন 70,000 কিউসেক পানি বৃদ্ধি পাবে। 70,000 কিউসেক পানি যখন গঙ্গাতে প্রবাহিত হবে, ঠিক তখনই বাংলাদেশ 35,000 কিউসেক পানি পাবে। যত কমবে বাংলাদেশের কিউসেকের পরিমাণও ততই কমতে থাকবে। সো 1 কিউসেক সমান কেমন বোঝায় আমরা যদি আইডিয়া দিই, যে প্রায় 28.3 লিটারের কাছাকাছি ঘনফুট, অর্থাৎ সেকেন্ডে 28.3 লিটার ঘনফুট অনুযায়ী পানিটা প্রবাহিত হবে। সো গঙ্গা চুক্তি যে বিষয়টা আছে, 1996 সাল করা হলো। এবং স্ট্যাটিস্টিক্স বলতেছে এরকম যে আগে যদিও বা বাংলাদেশকে 80% পানির নিশ্চয়তা দেওয়া হয়েছিল, তার 1977 সালে যে চুক্তিটা আছে, যেটাকে এগ্রিমেন্ট বলছে। এবং এরপর আমরা দেখতে পাই যে মৌ সাইন হয়েছে আর কি। তো সেই জায়গাগুলোতে আমরা দেখতে পাই যে 88 থেকে 96 পর্যন্ত এই সময়টাতে কোনো ধরনের চুক্তি ছিল না। এবং এই সময়টাতে ভারত যা ইচ্ছা তাই করে গেছে আর কি, এক কথায় বলা যায়। 96-এর পরে যদিও বা চুক্তি হয়েছে, সেই পরিমাণে আমরা পানি পাইনি। এবং 96-এর পরে যদি আমরা দেখতে পাই যে রেকর্ড পরিমাণ পানি আমাদের নিচে গেছে, যেটা হার্ডিঞ্জ ব্রিজকে কেন্দ্র করে বাংলাদেশে পানির যে উচ্চতা সেটা মাপ করা হয় গঙ্গার এই জয়েন্ট কমিশন যে আছে ভারত এবং বাংলাদেশের। তো এই 96-এর যে চুক্তিটা আছে, এটা ক্লাইমেট নিয়ে কোনো কথা নাই, যে ক্লাইমেট ভালনারেবল থাকলে এক্ষেত্রে চুক্তির কোনো ক্লজ নাই, যেটা আসলে একটা সীমাবদ্ধতায় বলা যেতে পারে। যেটা কারণে আমরা দেখতে পাই যে গঙ্গার পানির যে আসলে আবহাওয়াগত যে সমস্যা, সেটা কারণে ইফেক্ট পড়ছে। এবং সেই কারণে দেখা যাচ্ছে যে পানির পরিমাণ আগের মতো আসে না, যেন বাংলাদেশও পানি পাচ্ছে না। আমরা গঙ্গা কপোতাক্ষ সেচ প্রকল্পের কথা যদি বলি, সেটাও বন্ধ হয়ে গেছে। কারণ কি? সেখানে মিঠা পানির দরকার, কিন্তু সেখানে নোনা পানি আসার কারণে এটা আর ঠিক থাকতেছে না। লাস্ট যে ইম্পর্টেন্ট যে বিষয়টা বলবো একটা, সেটা হচ্ছে যে বাংলাদেশে যে হিন্দু কমিউনিটি যারা আছে, যাদেরকে নিয়ে ভারত সরকার খুবই কনসার্ন। সো
আমরা জানি যে মন্দির কোথায় হয়, যে কোনো নদীর পাশে হয়। সো মন্দির যদি নদীর পাশে হয়, বাংলাদেশে বিগত কয়েক বছরে ৫০৭টার অধিক নদী হারায় গেছে। সো এই যে এতগুলো নদী হারায় গেল, সেটার পাশে তো অবশ্যই মন্দির ছিল। সেখানকার মানুষেরা এখন কোথায় গিয়ে তাদের যে উৎসব, তাদের যে ধর্মচর্চা, সেটা কোথায় গিয়ে করবে? এখন তাহলে আলাদা জায়গায় দেখা যাচ্ছে যে খুব বেশি পরিমাণে ভিড় হবে। এই এলাকা থেকে আরেক এলাকাতে গিয়ে করতে হচ্ছে। তারা নিয়মিত করতে পারছে না, এবং নদীকে যে তাদের যে পবিত্রতার প্রতীক হিসেবে ধরা হচ্ছে, এবং গঙ্গার পানি যে পবিত্রতার প্রতীক, সেখানে স্নান করে তারা পবিত্র হয়, শুদ্ধ হয়। সব নদীকেই তো বাংলাদেশে যদি আমি ধরে নিই, তারা চিন্তা করে যে শিবের পূজার মাধ্যমে সেই পানিটাকে তারা পবিত্র ধরে নিচ্ছে। এবং যদি নদীগুলোর কথা চিন্তা করি, নদীকে তারা পবিত্র ধরছে, ঠিক আছে, মন্দিরের পাশে। কিন্তু নদী তো শুকিয়ে যাচ্ছে, তাহলে তারা স্নান করবে কোথায়? তারা শুদ্ধ হবে কোথায়? এটা একটা বড় প্রশ্ন, যে নদী যদি টিকে না থাকে, এই যে হিন্দু কমিউনিটিকে নিয়ে আপনারা এত কনসার্ন, সেটা ঠিক করবেন কিভাবে? সো আপনাদের যে ভারতে যে অনেক মানুষ আছে যারা হিন্দু, যারা বাংলাদেশের প্রতি অনেক করুণা দেখায়, বাংলাদেশের হিন্দুদের প্রতি, বাংলাদেশের মানুষদের প্রতি তাদের অনেক চিন্তা ভাবনা, আমি চাই তারা এটা নিয়ে একটু চিন্তা করুক। এই মন্দিরগুলো কি হবে? মন্দিরগুলোকে তো টিকিয়ে রাখা দরকার। নদীপথ যদি না থাকে, তাহলে মন্দির কিভাবে টিকে থাকবে? সো গঙ্গা চুক্তির মাধ্যমে এই নদীগুলোকে আবার টিকিয়ে রাখা সম্ভব, যদি ভারত সরকার এবং বাংলাদেশ সরকার সমঝোতায় আসতে পারে, এবং একটা ফেয়ার এগ্রিমেন্ট হয় বা ট্রিটি হয়। সেটা হয়তো বা বাংলাদেশের নদীপথটা বাঁচায় রাখতে সাহায্য করবে এবং নদীগুলোকে বাঁচায় রাখতে সাহায্য করবে। তাহলে হয়তো বা ভবিষ্যতে আমরা দেখতে পাবো যে একটা সুন্দর বাংলাদেশ টিকে থাকতে পারবে, যারা অর্থনৈতিক ভাবে এই নদীগুলোর কারণে বাংলাদেশ হয়তো বা টিকে যেতে পারবে। কারণ নদী যদি টিকে না থাকে, শিল্প কারখানা, শিল্পাঞ্চল গঠন করা খুব টাফ হয়। তো বাংলাদেশ সরকারেরও উচিত খুব বেশি পরিমাণে এটাতে তোড়জোড় করা, যাতে গঙ্গা চুক্তিটা আবার ভালোভাবে এবং যতটা পারা যায় এটাতে স্ট্যান্ড না, এবং একটা বোল্ড স্টেটমেন্টের মতো নিয়ে, যাতে এটা বোল্ড একটা ইনিশিয়েটিভ থাকে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে। এটা আমি আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের একটা স্টুডেন্ট হিসেবে না, আমার মনে হয় যে যারা ওয়াটার ম্যানেজমেন্ট নিয়ে পড়ছে, যারা এনভায়রনমেন্টাল সায়েন্স নিয়ে পড়ছে, আমি মনে করি তাদের এই কথাগুলো বলা আরো বেশি জরুরি আমার থেকে। বাট সবাই কথাগুলো বলুক, কারণ গঙ্গা এবং এই পদ্মাই হচ্ছে আমাদের দেশের একটা অংশ, এবং পদ্মা যদি এই কীর্তিনাশা যতই বলি, কিন্তু পদ্মা টিকে থাকলে কিন্তু অনেক মানুষ টিকে থাকবে, দক্ষিণ পশ্চিমাঞ্চল এবং বাংলাদেশের উত্তর টিকে থাকবে। সো বাংলাদেশের অস্তিত্ব টিকে রাখতে গেলে নদীর গুরুত্ব সবসময় থাকবে। নদী বাঁচলে কৃষক বাঁচবে, কৃষক বাঁচলে বাংলাদেশ বাঁচবে। সবাইকে ধন্যবাদ।